দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডক্টর আশিস কুমার চক্রবর্তীর কাছে। ভাইয়া আবার ফিরে এলাম আপনার কাছে। গরবিনী মা সম্মাননা 2014 সাল থেকে যে উদ্যোগটা আপনি নিয়েছেন, একজন চিকিৎসকের জায়গা থেকে মূলত কোন ভাবনাটা আপনাকে এতটা ভাবিয়ে তুলেছিল যেটা এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে অনুপ্রাণিত করেছে? সারা বিশ্বে এই অনুষ্ঠানটি মাদারিং সানডে নামে পালিত হয়। আমাদের দেশে এই কালচারটি খুব বেশি দিন আগে প্রচলিত হয়নি। তো বিদেশে আসলে সন্তান এবং মা হয়তো বিভিন্ন স্টেটে থাকে, যেটি আমাদের দেশের ইউজুয়াল কালচার না। আমাদের দেশে মা বাবা ভাই বোন একান্নবর্তী পরিবেশেই কিন্তু আমরা বড় হয়ে থাকি। তো বিদেশে যেটি হয় যে তারা সারা সপ্তাহে সব দিন কাজ করে কিংবা সারা মাস কাজ করে, রবিবার যখন বন্ধ পায় তখন তারা মায়ের সঙ্গে হয়তো দেখা করতে যায়। তো সেই কনসেপ্ট থেকেই কিন্তু মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে বা বিশ্ব মা দিবস পালিত হয় এবং এই বছরও 12ই মে বিশ্ব মা দিবস পালিত হচ্ছে। তো ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল 2014 সাল থেকে এই প্রোগ্রামটির শুরু করে। তখন শুরুতে এর কলেবর খুব বেশি বড় ছিল না, মাত্র 5 জন মাকে নিয়ে আমরা সম্মাননা পর্বটি শুরু করেছিলাম। সেই সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষাবিদ এবং জাতীয় অধ্যাপক স্বর্গীয় আনিসুজ্জামান স্যার, যিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজের একজন উপদেষ্টা ছিলেন। তো আপনি জিজ্ঞেস করেছিলেন যে একজন ডাক্তার হিসেবে কেন আমি উদ্যোগটি নিলাম। আসলে আমি মনে করি যে একজন ডাক্তারকে সামাজিক হতে হবে, সংস্কৃতি মনা হতে হবে, তাহলে কিন্তু ডাক্তার রোগী সম্পর্কের যে টানপোড়েন আমরা দেখতে পাই সেগুলি অনেক বেশি কমে যাবে। ডাক্তার যত বেশি কালচারাল পরিবেশে বড় হবে, এটি আসলে একজন ডাক্তার আজকে থেকে বললো যে আমি আজকে থেকে কালচারাল পরিবেশে বড় হবো, এটি সম্ভব না। এটি তার একদম প্রাথমিক ছাত্র জীবন থেকে শুরু করে তার পরিবার, তার বেড়ে ওঠা, তার পারিপার্শ্বিক অবস্থা সব কিছুর বিচারেই সম্ভব। সুতরাং সেই জায়গাটিতে সবসময় আমরা একটি ইন্টিগ্রেটেড ফ্যামিলিতে বড় হয়েছি। যখন মেডিকেল কলেজে পড়ি বিভিন্ন কালচারাল সংগঠন করেছি এবং সেই সময় দেখতাম যখন যে বাংলাদেশে একটি প্রোগ্রাম হয় রত্নগর্ভামা, আমি তখন ভাবতাম যে আমার যদি কোনো দিন সুযোগ হয়, আমার যদি কোনো দিন সেই সামর্থ্য হয় এরকম একটি প্রোগ্রাম করার, আমি এটি করব। এটি একটি প্রথম ভাবনা। দ্বিতীয়টি আমরা দেখেছি যে সমাজে মায়ের প্রতি সহিংসতা বাড়ছে। কখনো কখনো কোনো মায়ের স্থান বৃদ্ধাশ্রমে হচ্ছে। এটি আমাদেরকে অশ্রুসিক্ত করে, বিবেক জাগ্রত করে। তো সেটির কারণেও কিন্তু মানুষের বিবেকবোধ জাগ্রত করার জন্য এই প্রোগ্রামটির ভাবনা। এবং তৃতীয়ত যে আমার মা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েক বছর আগে এবং মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গিয়েছিল মা। তখন একটা মানে মানত করা, যাকে বলে যে মানসিক করা, যে আমার মা যদি সুস্থ হয় তাহলে আমি মায়েদের জন্য একটি প্রোগ্রাম করব। সেই ভাবনা থেকেই গরবিনী মায়ের পথ চলা শুরু এবং এটি আজকে 11তম প্রোগ্রাম আমাদের, যেটি 12ই মে রবিবার অনুষ্ঠিত হচ্ছে। এবছর সম্মাননা কারা পাচ্ছে? একটি জিনিস পরিষ্কার করি, অনেক সময় মরণোত্তর সম্মাননা বলতে একটি শব্দ হয়, এইটির সাথে আমি একেবারে দ্বিমত পোষণ করি। কারণ একটি মানুষ জীবদ্দশায় যদি তার ভ্যালু না জেনে যায় তাহলে তাকে হারিয়ে আমাদের তাকে খোঁজার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই জন্য আমাদের গর্ভবতী মায়ের পলিসিটি হচ্ছে কিন্তু আমরা কোনো মরণোত্তর মাকে সম্মাননা দেই না। মা জীবদ্দশায় তার সন্তানের কৃতিত্ব দেখে যান এবং তার জন্য গর্বিত হন। আমাদের স্লোগানটি হচ্ছে গর্ভবতী মা হচ্ছে সেই মা যার সন্তানকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারে। তো আমাদের 10টা ক্যাটাগরি আছে এবং একটি বিশেষ ক্যাটাগরি আছে। 10টি ক্যাটাগরির মধ্যে হচ্ছে প্রথমত এবার আইন ও বিচার বিভাগ থেকে পাচ্ছে আমাদের ঢাকার স্পেশাল জাজ, যিনি একজন সিনিয়র জেলা ও দায়রা জজ, শেখ হাফিজুর রহমান, তার মা। তারপর আমাদের প্রশাসন ক্যাডার থেকে পাচ্ছেন একজন যুগ্ম সচিব এবং বাংলাদেশ বিমানের এখন ডিরেক্টর, যিনি বিমানকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য একজন যোগ্য মানুষ বলে আমরা মনে করি। হায়াতুদ্দৌলা খান আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ডিসি ছিলেন। আইন শৃঙ্খলায় আমাদের পুলিশ ক্যাটাগরি যেটি, সেখানকার পলিসিটি হচ্ছে একজন মানে মিনিমাম এসপি অনওয়ার্ডস। তো আবার যশোর জেলার যে পুলিশ সুপার এবং যিনি সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত প্রলয় কুমার জোয়ারদার, একজন স্টার পুলিশ অফিসার, তার মাকে দিচ্ছি। শিক্ষায় আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দিয়ে থাকি। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর শামসাদ মর্তুজা, যিনি একজন ফুল ব্রাইট স্কলার, যিনি পোস্ট ডক্টরেট করা একজন অনুবাদক, কবি এবং তার অনেক গুণে গুণান্বিত, তার মাকে দিচ্ছি। আমরা চিকিৎসা ক্যাটাগরিতে দিচ্ছি বাংলাদেশের একজন স্বনামধন্য নিউরোলজিস্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডক্টর আবু নাসার রিজভি, তার মাকে। প্রকৌশল যে ক্যাটাগরি, সেখান থেকে দিচ্ছি আমরা, আপনারা জানেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক একটি অনেক বড় সংস্থা, তার যে প্রধান নগর পরিকল্পনাবিদ
এবং তার বাড়িও আমার এলাকায় সরাইলে। আমাদের ছোট ভাই নটরডেম, ও আমাদের ছোট ভাই আমার একই স্কুলের ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম। মানে যেটি বলা হয়ে থাকে যে তার একটি সিগনেচার ছাড়া নগরের কোনো ভবন উঠবে না, রীতিমতো এরকম একটি গুরুত্বপূর্ণ পদে আছে এই ছোট ভাই, বা অনেক বড় একটি দায়িত্বে ইঞ্জিনিয়ার আশরাফ। তারপর আমরা আছি গণমাধ্যমে, আমরা দিচ্ছি যে গণমাধ্যমের ক্যাটাগরিতে এবার আমরা দিচ্ছি একেবারে ট্রান্সফরমেশন অফ মিডিয়া ইন ডিজিটালাইজেশন। এই ক্যাটাগরিতে যার নাম বাংলাদেশে এখন 1 নম্বরে, যে প্রথম আলোর চিফ ডিজিটাল অফিসার, ও আমার নটরডেম কলেজের ছোট ভাই, লাকিলি জাভেদ সুলতান পিয়াস, তার মাকে। আমরা মিউজিক ক্যাটাগরিতে দিচ্ছি এই বছরের একেবারে সবচেয়ে আলোকিত এবং যাকে অনেকেই ভীষণভাবে পছন্দ করে, ও আমার নটরডেমের ছোট ভাই তাহসান খান। তাহসান, তার বিশাল ফ্যান ফলোয়ার আমার কাছে মনে হয়, এবং বিশেষ করে ইত্যাদির এবার রঙে রঙে রাঙিয়ে দেবো গানটা দিয়ে বোধহয় অনন্য উচ্চতায় চলে গিয়েছে। আন্টি যদিও একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, বাট এখন একটু সুস্থ হয়েছেন, আমরা তার রোগ মুক্তি কামনা করছি। এবং অভিনয় যে ক্যাটাগরি, সেটিতে পুরুষ এবং নারী দুটো রয়েছে। পুরুষ ক্যাটাগরিতে আমাদের ক্যাটাগরিটি হচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, যিনি গেরিলা ছবিতে অনবদ্য অবদান রেখেছেন, জীবন ঢুলিতে অবদান রেখেছেন, এবং ঢাকা অ্যাটাক সহ আরও বড় বড় ছবি করেছেন, শতাব্দী ওয়াদুদ, তার মাকে। এবং নারী ক্যাটাগরিতে অভিনয়ে বাংলাদেশের একদম নন্দিত একজন অভিনেত্রী, মডেল মেহজামিন, তার মাকে। এবং আমরা একটা বলেছি যে বিশেষ ক্যাটাগরি আছে, সেটি হচ্ছে অদম্য মেধাবী ক্যাটাগরি। এটি আমরা সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া কিংবা সমাজের নিষ্পেষিত সুবিধাবঞ্চিত যে মানুষগুলি তার কষ্ট দিয়ে আলোর মুখ দেখে কিংবা সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখে বা দেখায়, এরকম একজন সন্তান, তার মাকে। আচ্ছা, বিশেষ ক্যাটাগরি এটা কেন রেখেছেন? বিশেষ ক্যাটাগরি হচ্ছে যে এটা আমরা ফোকাস করতে চাই, অর্থাৎ যারা সমাজে অপেক্ষাকৃত পিছিয়ে আছে তাদেরকে আমরা আলোর মুখ দেখাতে চাই। আমি চাই যে আমি আজকে বিশেষ ক্যাটাগরি নিয়ে কাজ করছি, একজন অদম্য মেধাবী নিয়ে, আরও 10 জন যাদের সামর্থ্য আছে তারা একই রকম কাজ করুক, তাহলে কিন্তু তাদেরকে আর পিছিয়ে থাকতে হবে না। আমরা তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যে একটি প্ল্যাটফর্ম, সেটি করে দিলাম, একটা প্রয়াস। এক্স্যাক্টলি। এবং এই অনুষ্ঠানটি একজন এবার প্রধান অতিথি হচ্ছেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যিনি একজন বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন একজন আপনাদেরই মানুষ, নন্দিত চলচ্চিত্র অভিনেতা, এবং তিনিও একজন গর্বিণী মায়ের সন্তান, চিত্রনায়ক ফেরদৌস, সংসদ সদস্য ঢাকা 10, যিনি ঢাকা 10কে 10-এ 10 বানাতে চান। এবং আরেকজন গুণী মানুষ বিশেষ অতিথি হিসেবে থাকবেন, তিনি হচ্ছেন আমাদের যে রাষ্ট্রভাষা বাংলা চাই যে আন্দোলনটি প্রথম যে পুরোধা ব্যক্তি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, ভাষা সৈনিক, তার নাতনি, উনিও একজন সাংসদ, অ্যারোমা দত্ত, সংরক্ষিত নারী সংসদ সদস্য, কুমিল্লা, এবং সভাপতিত্ব করবেন আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং এফবিসিআই ডিরেক্টর আমার বর্দি, যিনি আমাকে পিছন থেকে ফুয়েল না দিলে এই ধরনের কাজগুলি আমি করতে পারতাম না, প্রীতি চক্রবর্তী। তার সভাপতিত্বে অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানটি তো আগামীকাল অনুষ্ঠিত হবে, মানে বিশ্ব মা দিবসে, জি, রবিবার। আচ্ছা, আমার ভীষণ জানতে ইচ্ছা করছে ভাই, এই যে 11টা ক্যাটাগরিতে, মানে বিশেষ ক্যাটাগরি সহ মোট 11টা ক্যাটাগরিতে আপনারা এই সম্মাননা দিচ্ছেন, এই নির্বাচন প্রক্রিয়াটা আসলে কিভাবে করেন? আমাদের একটি বোর্ড আছে, যে বোর্ডের মধ্যে আমরা বলেছি আপনাকে যে আরেকটি প্রোগ্রাম আছে যেখানে একজন মায়ের একাধিক সন্তান শুধু গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই হয়। আমাদের এখানকার পলিসিটা ডিফারেন্ট, আমাদের পলিসি করা আছে। সেই পলিসিটা হচ্ছে একজন মায়ের যদি একজন সন্তানও আলোকিত হয় এবং তার স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাকে আমরা নির্বাচিত করে থাকি। যেমন আমাদের বলেছি যে আইন বিচার ক্যাটাগরিতে আমাদের পলিসি হচ্ছে জেলা জজ অনওয়ার্স, সেই পদমর্যাদার। প্রশাসন ক্যাটাগরিতে একজন উপসচিব অনওয়ার্স পদমর্যাদার, পুলিশ ক্যাটাগরিতে একজন পুলিশ সুপার অনওয়ার্স পদমর্যাদার, সেরকম। নির্বাচনটা কিন্তু বেশ কঠিন এবং এটা সময় সাপেক্ষ বেশ। অনেক আমরা তো আসলে খুব খারাপ লাগছিল আজকে যখন আমি গাড়িতে আসি, তখনও একজন আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আপনাদের এই প্রক্রিয়াটা কি শেষ? আমরা 5 ভাই বোন, 3 জনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন ডেপুটি সেক্রেটারি, একজন এডিশনাল এসপি, আমার মা কি এটা পেতে পারতো না? আমি তো অবশ্যই পেতে পারতো, আপনার মা অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু আমাদের একদিন পরে আমার প্রোগ্রামটি, সুতরাং আমাদের আসলে আর সুযোগ নেই। আমরা আপনার প্রপোজালটিকে বিবেচনায় রাখলাম। আমরা এরকম কিন্তু অনেক মায়ের সিভি পাই, হয়তো
সবাইকে খুশি করতে পারি না। আপনার মায়ের সাথে আপনার কোন স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে? আমাদের ফ্যামিলির কথা যদি বলি, আমার 6 বোন, আমি এক ভাই। তো এটা শুনলেই তো মানুষ সব মনে করে যে খুবই আদুরে, আসলেই সেরকম। এখনো বড় হয়েও যে আমার ভাই বোনরা, আমি যে বড় হয়েছি বা এগুলির মধ্যে নেই, আমাদের ভাই বোনদের সম্পর্কগুলি অত্যন্ত মধুর। বোনরা আমাকে আদর করছে, আমি বোনদেরকে ধমক দিচ্ছি, মানে একেবারে কোনো কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। তেমনিভাবে আমরা যেমন ছেলেরা একটু মা ঘেঁষা হয়, মেয়েরা একটু বাবা ঘেঁষা হয়। তো আমার বাবাকে আসলে কেমন ঠিক ভয় পাওয়া না, একটু ছেলেদের সাথে বোধহয় বাবাদের দূরত্বই থাকে। আমার সকল আবদার থাকতো মার কাছে, যে একটা, আমি যেমন খুব মিউজিক পছন্দ করতাম। একবার আমার বাড়ির পাশে এক লোক বিদেশ থেকে একটা বিশাল সনির সিডি ট্র্যাক নিয়ে আসলো। তো যাওয়ার সময় এটি বিক্রি করে দিবে, আমি মানে মাটিতে গড়াগড়ি করে কান্না। আমি তখন কিন্তু MBBS সেকেন্ড ইয়ারে পড়ি। পরে মার জমানো টাকা দিয়ে ওইটা কিনে দিল। তারপর মেলা হতো আমাদের সরাইলের, যে ফরিকা মেলা বা লবর যেটিকে বলে, আমি সবচেয়ে বড় হাতি, ঘোড়া, হরিণ এগুলি কেনার জন্য হ্যাঁ মা এবং আমার মা কিন্তু আমার খুব ভালো সমালোচক। যেমন আমি যখন টেলিভিশনে ইন্টারভিউ দিতে আসি, মাকে যখন বলি যে মা আজকে যাচ্ছি বাংলা ভিশনে, আজকে একটা ইন্টারভিউ আছে, বা বলে যে যদি একাধিক গেস্ট থাকে আমাকে বলে তুই অন্যদেরকে কথা বলার সুযোগ দিস। অথবা আমি যদি একটু জোরে কথা বলি, খুব স্পিডে কথা বলি, আমাকে বলে যে তুই এত স্পিডে কথা বললি কেন, তোর কি ট্রেন চলে যাচ্ছিল? তো আমি খুব এনজয় করি বিষয়গুলি। আচ্ছা, সময়ের সাথে সাথে আসলে এক একটা দিনকে কেন্দ্র করে আমরা হয়তো বাবা মার প্রতি ভালোবাসাগুলো প্রদর্শন করছি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বাবা মাকে ভালোবাসার বা বাবা মার প্রতি ভালোবাসার কোনো দিনক্ষণ নেই। এটি আমার মনে হয় সৃষ্টির ওইভাবেই। আমি 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 আমার ওয়াইফকে আজকেও বলছিলাম যে আমার বাসায় অনেকগুলি ক্যাট আছে, পার্সিয়ান ক্যাট। তো যখন বাচ্চাগুলি হয়, মানে ওদেরকে দেখলেও কিন্তু আমরা একটা বাবা মাতৃত্বের সম্পর্কের একটা ছাপ পাই, যে মায়ের লেজ ধরে বাচ্চাগুলি খেলছে, আবার কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে দুধ খাচ্ছে। আমি বলি যে তখন আমার কাছে মনে হয় যে ঈশ্বর বোধহয় এখানেই, যে ও কিভাবে জানে এত ছোট ছোট বাচ্চাগুলি তার মিল্ক আছে, সে খুঁজে নিচ্ছে। সুতরাং এই আদর ভালোবাসাগুলি কিন্তু প্রাণী জগতেও রয়েছে। তেমনিভাবে আমরা যেটি দেখতে পাই, আমি সেদিন আমার একটা বন্ধু ব্রাহ্মণবাড়িয়ায়, ওর নাম সঞ্জীব, ও একটি পত্রিকার রিপোর্টার, ও একটি নিউজ পাঠিয়েছে। আমি আসলে নিউজের হেডলাইনটি দেখে আর নিউজটা পড়ি নাই। নিউজটার মধ্যে লেখা যে মেয়ের দায়ের কূপে বাবা নিহত। তো আসলে শুধুমাত্র কিন্তু ছেলেরাই যে বাবা মাকে হত্যা করে তা না, মানে এই যে সহিংসতা বাড়ছে সমাজে, এর জন্য আমি একটি বিষয়কে বেশি দায়ী করব, সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার, ফেসবুক, অতিমাত্রার মোবাইল আসক্তি, এগুলিকে যে কোনো মূল্যে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আদারওয়াইজ বাবা মার প্রতি যে ভালোবাসা, বাবা মার প্রতি যে সম্মান, আপনি দেখেন যারা সমাজে কিন্তু এরকম নেশাগ্রস্ত বা বিপদগামী সন্তান অনেক রয়েছে, যার কাছে কিন্তু এটি একটু এক্সাম্পল হতে পারে, যারই এইরকম একটা কাজ করলে তো নিউজে আসা যায়, তাহলে আমি করব। এই যে আজকে সমাজে কিশোর গ্যাং, এটি কেন হচ্ছে? বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা কমে যাওয়া, কিংবা সন্তানের প্রতি মায়েদের বা বাবার দৃষ্টি কমে যাওয়া, তার প্রতি দায়িত্ববোধ কমে যাওয়া, আমি বলবো সেই জায়গা থেকে সে কারণেই কিন্তু এগুলি বাড়ছে। একটু জানতে চাইবো যে এই যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড যে সম্মাননা দিচ্ছে মাদেরকে, গর্ভিণী মা সম্মাননা, এই ধরনের সম্মাননা আসলে কতটুকু এগিয়ে দিতে পারে বা মন মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে আসলে কতটুকু সাহায্য করতে পারে আমাদের? আসলে আমি বলবো না যে আমার ইউনিভার্সাল মেডিকেলের একটি আয়োজন গর্ভিণী মা একেবারে দেশকে বদলে দিবে, কিন্তু এটি কিন্তু মানুষকে বিবেক জাগ্রত করবে। যে সন্তানের মাকে তার কোনো একটা দায়িত্ব বোধের জায়গা থেকে হয়তো সে ঠিকমতো দায়িত্ব পালন করেননি, তিনি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, হয়তো তার যুক্তি আছে, কিন্তু উনি কিন্তু এই ধরনের অনুষ্ঠান দেখে তার মধ্যে একটি গিল্টি ফিলিং হবে। কিন্তু আমরা যেটি দেখতে পাই যে বৃদ্ধাশ্রম, যেখানে মা বাবা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অথবা তা অযত্নে অবহেলায় পড়ে আছে, আমরা যেন এরকম অমানবিক কাজ কখনো না করি, এটি হচ্ছে আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি মেসেজ। আপনার যে উদ্যোগ, সেই উদ্যোগের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই উদ্যোগ যেন সফল হয়। আগামীকাল বিশ্ব মা দিবস, সবশেষে আপনাকে বিশ্ব মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ যে এই আয়োজনটিকে এত গুরুত্ব দিয়ে প্রচার করার জন্য। আমি বিশ্বাস করি বিশ্ব মা দিবস না শুধু, প্রতিটি দিবস হবে আমাদের মায়েদের জন্য। প্রতিটি দিবসেই মা যেন আমাদের প্রথম এবং শেষ আশ্রয় হয়ে থাকেন। মাকে যেন আমরা পরম যত্নে এবং ভালোবাসায় আমাদের বন্ধনের আবদ্ধ রাখি। সন্তান হিসেবে এটি আমাদের দায়িত্ব বলে আমি মনে করি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রোমান কবি হোরেসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোমার ক্রোধ দমিয়ে রাখো, তা না হলে ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।